বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। 50,000 টাকায় পৌঁছতে পারে মূল বেতন। হ্যাঁ, অষ্টম বেতন কমিশনে এমনটাই কিন্তু হতে পারে মূল বেতন। আনন্দবাজার অনলাইনের মতো বিখ্যাত পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। আমি আপনাদের সামনে পুরোটা উপস্থাপন করছি, যেখানে এর আগে 7টা বেতন কমিশনে কী হারে মাইনে বেড়েছিল সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য কমিশন বসিয়েছে নরেন্দ্র মোদী সরকার, এবং প্রথম থেকে সপ্তম বেতন কমিশন পর্যন্ত আর্থিক দিক থেকে কিভাবে লাভবান হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যারা ব্যাংকে যদিও নিয়মটা একটু আলাদা, পোস্ট অফিসে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন সরকারি অফিসগুলো রয়েছে সেখানে যেভাবে বেতন দেওয়া হয় সে সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। অষ্টম বেতন কমিশনের ইতিমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে, একটু আগেই বললাম, এবং সেখানে কিন্তু পেনশনভোগী থেকে যারা চাকরি করছেন প্রত্যেকেই উপকৃত হবে। এবং অষ্টম বেতন কমিশনে বেতন কার্যকর হলে তাদের সঙ্গে বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের পার্থক্য কতটা হবে এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে। এবং আগে যেমনটা হতো, বেসরকারি সার্ভিসে কিন্তু স্যালারি অনেকটা হাই থাকতো সরকারি অফিসের থেকে, কিন্তু এখন বিশেষজ্ঞদের একাংশের দাবি অষ্টম বেতন কমিশন চালু হলে চাকরিজীবীদের শুরুতেই নামী তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীর থেকে বেশি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি একজন পিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা, গ্রুপ ডি পোস্টের বেতন ছাড়াতে পারে 50,000 টাকা, এমনই কিন্তু বলছে। এবং এর আগের যে পে কমিশনগুলো হয়েছে তার সাথে যদি তুলনা করা হয়, ব্যাপারটা কিন্তু এরকম জায়গাতেই যাচ্ছে। এদেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রথম বেতন কমিশন কার্যকর হয় 1946 সালের 1 এপ্রিল। ভারত তখনও স্বাধীন হয়নি। সেখানে প্রতি মাসে ন্যূনতম যে বেতন সেটা কিন্তু সেই 55 টাকা ছিল, এবং 2,000 টাকা ছিল সর্বোচ্চ বেতন। এটা প্রথম বেতন কমিশন, অর্থাৎ একজন গ্রুপ ডি স্টাফের 55 টাকা মাইনে ছিল। গত শতাব্দীর 50 দশকের শেষ দিকে দ্বিতীয় বেতন কমিশন অনুমোদন দেয় কেন্দ্র। সেটাই ছিল স্বাধীন ভারতের প্রথম বেতন কমিশন। ক্ষমতায় তখন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এবং 1959 সালের জুলাই থেকে কিন্তু তা কার্যকর হয় দ্বিতীয় বেতন কমিশন। এবং দ্বিতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন 55 টাকা থেকে বেড়ে হয় 80 টাকা। এর ফলে সর্বোচ্চ বেতন হয় 2,250 টাকা, অর্থাৎ 2,000 টাকা থেকে 2,250 টাকা, 250 টাকা বাড়ে প্রায় 10 বছর পরে। উল্লেখ্য, প্রথম বেতন কমিশনের প্রায় 13 বছর পরে, 10 বছর নয় 13 বছর পরে কিন্তু দ্বিতীয় বেতন কমিশন লাগু হয়। নেহরুর আমলে বসা কমিশনের কর্তা ব্যক্তিদের যুক্তি ছিল, টানা 10 বছর বেতন কাঠামোর কোনো বদল না হলে বিপাকে পড়বেন কেন্দ্রীয় কর্মচারীরা। ফলে মুদ্রাস্ফীতির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ইত্যাদি হতে পারে এবং তাদের জীবনযাত্রার উপর প্রভাব ফেলতে পারে। এই বর্ধিত ব্যয় মোকাবিলার জন্যই ডিএ দেওয়ার সুপারিশ করেন তারা, এবং তা মেনেও নেয় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে ডিএ দেওয়া কিন্তু শুরু হয়, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স। তৃতীয় বেতন কমিশন কার্য হয় 1973 সালের 1 জানুয়ারি। প্রধানমন্ত্রীর কুর্সিতে তখন নেহরু কন্যা ইন্দিরা গান্ধী। ওই সময় ন্যূনতম মূল বেতন আরও বেড়ে দাঁড়ায় 185 টাকা, আর 3,500 টাকা করা হয় সর্বোচ্চ বেসিক পে। সেবার বেতন বৈষম্য যে হ্রাসের দিকে বেশি গুরুত্ব দিয়েছিল সরকার, অর্থাৎ সেই লক্ষ্যে বাড়ানো হয়েছিল ভাতা এবং অন্তর্বর্তীকালীন ত্রাণ। যে বৈষম্য, সেই বৈষম্য অনেকে এলডি থেকে ইউডি, ইউডি থেকে এইচে, এই যে বৈষম্যগুলো সেটা কিন্তু তখন কমানো হয়েছিল। যাই হোক, এরপরে তৃতীয় বেতন কমিশন হয়েছে। দ্বিতীয় থেকে তৃতীয় বেতন কমিশনের মাঝে 14টা বছর কেটে যায়, এবং আরও 13 বছর পরে চতুর্থ কমিশনের সুপারিশ করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এবং বেতন কাঠামো সংস্কার করে সরকার। 1986 সালের 1 জানুয়ারি তা কার্যকর করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পুত্র রাজীব গান্ধী। 1986 সালের 1 জানুয়ারি কিন্তু কার্যকর হয়। এছাড়া চতুর্থ কমিশন বেতন কাঠামোর ব্যাপক সংস্কারের পাশাপাশি জোর দেয় পেনশনে। পাশাপাশি সেবার থেকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেশ কয়েকটি নতুন ভাতা চালু হয়। ফলে ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়ায়
750 টাকা, পাশাপাশি 9,000 টাকায় পৌঁছে যায় সর্বোচ্চ বেসিক পে। অর্থাৎ আইএসদের যে বেতন তা কিন্তু মূল বেতন 9,000 টাকায় পৌঁছে যায়। এছাড়া বেতন বৃদ্ধির জন্য ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য করা হয় 2.3, অর্থাৎ আগের যে বেতন কমিশন তার থেকে 2.3 কিন্তু গুণ করে কিন্তু হিসাব করতে হবে। যাই হোক, আর্থিক বিশেষজ্ঞদের দাবি বেশ কয়েকটা ভিত্তির উপরে নির্ভর করে সরকারি কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করে কমিশন। একেই বলে ফিটমেন্ট ফ্যাক্টর। নিয়ম অনুযায়ী সংশোধিত মূল বেতন ঠিক করতে বর্তমান বেসিক পের সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করতে হয়। আমি যেটা বললাম, এর আগে 2.3 ছিল, তাকে যদি 1,000 দিয়ে গুণ করেন তাহলে 2,300 টাকা হয়ে যাবে। এই যে 2.3 তার সাথে গুণ করা হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। 1996 সালের 1 জানুয়ারি পঞ্চম বেতন কমিশন কার্যকর করে পিভি নরসিংহ রায়ের সরকার। সেবার ঠিক 10 বছরের মাথায় সংশোধিত বেতনের সুবিধা পেয়েছিলেন কেন্দ্রীয় কর্মচারীরা। এর ফলে পরবর্তীকালে এই দাবিটাই ওঠে যে 10 বছর অন্তর বেতন কমিশন একেবারে চালু করতে হবে। যদি লেট হয় তাহলে এরিয়ার দিয়ে দিতে হবে, অর্থাৎ একটা বেতন কমিশন থেকে আরেকটা বেতন কমিশনের ফারাক কিন্তু 10 বছর হয়, এবং গ্রুপ ডিদের স্যালারি কিন্তু 2,500 টাকা হয়ে যায়। এছাড়া পঞ্চম বেতন কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টরের ব্যাপারটা ছিল সেটা হয়েছিল 2.54, অর্থাৎ অনেকটাই বেতন বৃদ্ধি করতে কিন্তু 2.54 মানে একটা বিশাল অঙ্ক। তার কিন্তু সুপারিশ কিন্তু কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছিল। পঞ্চম বেতন কমিশনের বেতন বৃদ্ধির সাথে আরও বেশ কিছু সিদ্ধান্তও নিয়েছিল কর্মচারীদের স্বার্থে। এছাড়া মনমোহন সিংহ সরকারের আমলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময়ে 2006 সালের 1 জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করে কেন্দ্র। ফলে আগের বারের মতো ফের একবার 10 বছরের মাথায় সর্বাধিক সংশোধিত বেতনের আর্থিক লাভ পেয়েছিলেন কর্মচারীরা। যদিও সেবার ফিটমেন্ট ফ্যাক্টর কম রেখেছিল কমিশন, 2-এর কম ছিল সেবার ফিটমেন্ট ফ্যাক্টর। এছাড়া ষষ্ঠ বেতন কমিশনের হাত ধরে এদেশে চালু হয় গ্রেড পে ব্যবস্থা, যেটা আগে ছিল না। পাশাপাশি এই মুহূর্তে যেমন তুলেও দেওয়া হয়েছে। পাশাপাশি মহার্ঘ ভাতা বা ডিএ যে মহার্ঘ ভাতা, তার সাথে মূল বেতনের সাথে অনেকটাই একীভূত করে ফেলে সরকার, অর্থাৎ 50% ছাড়িয়ে গেলে মূল বেতনের সাথে কিন্তু যোগ হয়ে যেত। সপ্তম বেতন কমিশনও 10 বছরের সময়সীমা বজায় রাখে সরকার। 2016 সালের 1 জানুয়ারি তা কার্যকর করে সরকার। ততদিনে দিল্লির রাজনীতিতে বড় পালাবদল ঘটে গিয়েছে। 2014 সালে লোকসভা ভোটে ব্যাপকভাবে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, এবং কংগ্রেস সরকারের কিন্তু ডক্টর মনমোহন সিংয়ের সরকারের পতন ঘটে 2014 সালে, এবং সেটাই ছিল মোদী সরকারের প্রথম বেতন কমিশন। সপ্তম বেতন কমিশনের হাত ধরে পুরোপুরি অবলুপ্তি ঘটে কেন্দ্রীয় কর্মচারীদের গ্রেড পে ব্যবস্থা, অর্থাৎ এই মুহূর্তেও নেই গ্রেড পে ব্যবস্থা। সেই জায়গায় চালু হয় 18টি স্তর বিশিষ্ট পে ম্যাট্রিক্স, পে ম্যাট্রিক 1, পে ম্যাট্রিক 2 এরকম। তাছাড়া বাড়ি ভাড়া ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু বদল আনা হয়। সপ্তম বেতন কমিশনের ন্যূনতম মূল বেতন ছিল 18,000 টাকা, অর্থাৎ এই মুহূর্তে যেই বেতন কমিশনটা এখনও স্যালারি পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সর্বোচ্চ বেসিক পে 2.5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে সরকারের পক্ষ থেকে, করেছিল সরকারের পক্ষ থেকে। 10 বছর আগে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, যেটা আমি একাধিকবার আপনাদের বলেছি যে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ। এবং যে ফিটমেন্ট ফ্যাক্টর এই সময় ছিল তা কিন্তু 2.57, যা একাধিক চাকরির পরীক্ষায় এসেছে, এবং আগামী দিনেও WBCS বলুন বা মিসলেনিয়াস পরীক্ষা বলুন, তার যে প্রিলিমিনারি পরীক্ষা বিশেষ করে, সেখানে কিন্তু এই প্রশ্ন আসতেই পারে যে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত ছিল। আর্থিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান অষ্টম যে বেতন কমিশন হবে সেখানে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর অনেকটা বাড়তে পারে। একটি সূত্রে দাবি করা হচ্ছে যে নিচুতলার কর্মীদের ক্ষেত্রে 3 থেকে 3.25-এর মধ্যে রাখার তারা বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। 2024 সালের নভেম্বরে এই নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রের সচিব, এবং শিব গোপালবাবু অনুমানও করেছিলেন যে বেতন নির্ধারণের ভিত্তিগুলি অন্তত 2.86-এ গিয়ে দাঁড়াবে।
যাই হোক, সপ্তম বেতন কমিশন এটা ছিল 2.57, অর্থাৎ সব মিলিয়ে 29 বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে ফিটমেন্ট ফ্যাক্টর। যদিও কি হবে এখনও বন্ধুরা বলা যায় না। অবশ্যই যা আলোচিত হবে পত্রিকাতেও বেরোবে এবং আমি আপনাদের অবশ্যই বিভিন্ন পত্রিকা থেকে খবর কালেক্ট করে আপনাদের জানাবো। বর্তমানে কেন্দ্রে যে সমস্ত কর্মচারী 50,000 টাকারও কম আয় করেন তাদের মোট 8টা পর্যায়ে ভাগ করা হয়েছে। লেভেল 1-এর কর্মীদের মূল বেতন 18,000 টাকা, আর মূল বেতন বাদে 47,000 টাকা পান লেভেল 8-এর কর্মীরা। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কী হবে তার উপরেই নির্ভর করবে সব কিছু, কিন্তু আপাতত যা জানা যাচ্ছে গ্রুপ ডি স্টাফদের বেতন 36,000 থেকে 46, অর্থাৎ প্রায় 50,000 টাকার কাছে চলে যেতে পারে।